জন্য আমরা যে টুলস গুলো রেট রেশিও প্রপোর্শনের উপর বেস করে যে টুলস গুলো ব্যবহার করি তার মধ্যে একটা হচ্ছে ইনসিডেন্স। এটা আমরা আগে জানি। ইনসিডেন্স বলতে টোটাল নাম্বার অফ নিউ কেস। আচ্ছা, নিউ কেস কে আমরা কি দিয়ে ভাগ করব? আমরা পপুলেশনের রিস্ক দিয়ে ভাগ করব। পপুলেশনের রিস্ক বলতে তোমরা আসলে কি বুঝো? এটা আগে আমার জানতে হবে। এটা আমরা ক্লাসেও বলেছি, একটু তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে। পপুলেশন রিস্ক বলতে আসলে তোমরা কি বুঝো? হু আর দ্য পপুলেশন এট রিস্ক? Sir, the person who is disease free but chance of getting infection is very prominent. Very good, very good. These are the population at risk. That means person who is actually disease free but chance of getting infection is much higher. কারণ সে সেই জায়গা, যেমন আমাদের মধ্যে আমার এখন পর্যন্ত ফরচুনেটলি যে আমার করোনা হয় নাই, দ্যাট মিন্স আই এম পপুলেশন এট রিস্ক। কারণ আমি এমন একটা সোসাইটিতে এই মুহূর্তে আছি যেখানে করোনা প্রিভ্যালেন্ট করোনা এখন, সুতরাং যে কোনো সময় আমার হতে পারে। এখন আমার হয় নাই কিন্তু হতে পারে। দ্যাট মিন্স আই এম at population, I am the population at risk in case for the corona actually, ঠিক আছে? তার মানে পারসন যারা ডিজিজ ফ্রি কিন্তু চান্স আছে তাদের হওয়ার। তাহলে এখানে ইনসিডেন্ট বলতে আমরা সেটাই বলি যে নাম্বার অফ নিউ কেসেস for specific disease during a given time period and the population at the risk of that same period, এবং এটাকে আমরা সাধারণত ইউজুয়ালি আমরা থাউজেন্ডে এক্সপ্রেস করি। এটা দিয়ে আসলে আমরা কি করি? স্টার্টিং পয়েন্ট অফ এটিওলজিক্যাল স্টাডিজ এন্ড thus play a crucial role in disease prevention. Of course, তুমি যদি ইনসিডেন্স না জানো, তোমার কত জন নতুন লোক আসলো, আক্রান্ত হলো, তুমি কিভাবে এটার জন্য তুমি এটা এটিওলজিক্যাল স্টাডি তুমি কিভাবে করবে? কিভাবে তুমি ডিজিজ প্রিভেনশন করবে? তুমি যদি নাই জানো কত তোমার লোক আক্রান্ত হচ্ছে, ইট ইজ ইম্পসিবল ফর, তুমি যদি এখন না জানো যে আমাদের কতজন নতুন লোক করোনাতে আক্রান্ত হচ্ছে, তাহলে কি তুমি ভ্যাকসিন আনতে পারবে? কত আনবে ভ্যাকসিন? কতজন লোক তোমার কয়টা করে ভ্যাকসিন আনতে হবে? এগুলো সব জানার জন্য তোমাকে ইনসিডেন্স জানতে হবে। এছাড়া তোমার মনিটরিং ইভালুয়েশনের জন্য তোমার জানতে হবে যে ইনসিডেন্স কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি ডিজিজ, এনি প্যান্ডেমিক, এনি এপিডেমিক, এনি এন্ডেমিক, তোমাকে ইনসিডেন্সটা জানতেই হবে তুমি যদি সেটার সাথে কমব্যাট করতে চাও। ইফ ইউ ওয়ান্ট টু কমব্যাট উইথ দ্যাট ডিজিজ, then you have to know the incidence rate of that particular disease. Otherwise, it is next impossible for you to combat with that disease, to prevent that disease. এখানে শুধুমাত্র নিউ কেসকে আমরা ইনসিডেন্সে ক্যালকুলেট করব, ওল্ড কেসকে এখানে আমরা ক্যালকুলেট করব না, অনলি দ্য নিউ কেস। অফকোর্স সেখানে একটা গিভেন টাইম পিরিয়ড থাকবে, ইউজুয়ালি আমরা 1 ইয়ার কে ক্যালকুলেট করি। যেমন আমাদের করোনার যখন 1 বছর হয়ে যাবে, তখন আমরা করোনার ইনসিডেন্স ক্যালকুলেট করব লাস্ট 1 বছরের, এবং এখানে স্পিক পপুলেশন থাকবে যারা পপুলেশন এট রিস্ক হবে। এটাও আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের ডিনোমিনেটর এটা আমরা ব্যবহার করি ক্যালকুলেট করার জন্য। তাহলে এই তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে হবে। কোন ওল্ড কেসকে তুমি কাউন্ট করবে না, শুধু নিউ কেস গুলো, এবং এটা বসাতে হবে, ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি এখন করোনা যদি এখন আমি ইনসিডেন্স দেখতে চাই, আমি কিভাবে দেখবো? তাহলে আমি জানতেই পারবো না কতগুলো নতুন কেস আছে। সেটা জানার জন্য অনেক ধরনের মডিফাইড ইনসিডেন্স রেট আছে, যেগুলো আমরা স্যার अगेन স্যার ক্লিয়ার শোনা যায়নি। জানি অলরেডি, আজকে হয়তো একটু হালকা ব্রিফ করব। আচ্ছা, যেমন স্পেশাল টাইপ অফ কিছু ইনসিডেন্স রেট আছে, যেমন অ্যাটাক রেট, সেকেন্ডারি অ্যাটাক রেট, হসপিটাল। আমি তোমাদেরকে যে প্রশ্নটা করেছিলাম যে as we know, in case of calculating incidence rate, we need to use 1 year time specification. তোমরা যদি any one of you ask me যে স্যার বাংলাদেশে এখন করোনা প্রিভ্যালেন্ট, করোনা নামক ডিজিজটা প্রিভ্যালেন্ট, তাহলে আমি যদি এখন এটার ইনসিডেন্স কত, if I want to calculate this thing, then I have to wait for 1 year. Then how can I calculate the incidence? Because for calculating incidence we need 1 year time specification at least, usually I would say usually. Then how can we calculate?
সেই জন্যই আমি তোমাদেরকে বলছি যে যদি আমি করোনার ইনসিডেন্সটা ক্যালকুলেট করতে চাই, দেয়ার শুড বি সাম আদার ম্যানুভার, আদার মেজার, সো দ্যাট উই ক্যান ক্যালকুলেট করোনা। সেটার জন্য আমাদের কিছু মডিফাইড ইনসিডেন্স রেট আছে বা স্পেশাল টাইপ অফ ইনসিডেন্স রেট আছে, যেগুলো দিয়ে আমি অ্যাকিউট প্রবলেম গুলোকে সলভ করতে পারি। যেমন অ্যাটাক রেট, সেকেন্ডারি অ্যাটাক রেট, হসপিটাল অ্যাডমিশন রেট, এবং অনেক ধরনের ইনসিডেন্স রেট আছে যেগুলো দিয়ে আমি সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য আমি ইনসিডেন্সটাকে ক্যালকুলেট করতে পারি। যেমন আমরা যদি অ্যাটাক রেটটার দিকেই তাকাই, হোয়াট ইজ অ্যাটাক রেট? অ্যাটাক রেট is an incidence rate, usually expressed in percentage, which is used only when the population is exposed to a risk for a limited period of time, such as during epidemic. That means একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমে একটা ডিজিজ সাডেনলি তোমার অ্যাটাক হলো, তুমি এখন এটাতে কতজন নিউ পারসন সাফারার এটা তুমি যদি দেখতে চাও, তাহলে কনভেনশনাল যে ইনসিডেন্স রেট এতক্ষণ ধরে যেটা আমরা বললাম, এই কনভেনশনাল ইনসিডেন্স রেট আমি দেখতে পারবো না। কারণ এই কনভেনশনাল ইনসিডেন্স রেট দেখার জন্য আমার একটা স্পেসিফিক টাইম পিরিয়ড লাগবে। দিস ইজ দ্য জেনারেল ইনসিডেন্স রেট, এটা দেখার জন্য স্পেসিফিক টাইম পিরিয়ড লাগে, এবং সেই টাইম পিরিয়ডটা কতদিন? ইউজুয়ালি কতদিন সাধারণত? ক্যান এনিওয়ান টেল মি? 1 year. অ্যাট লিস্ট 1 ইয়ার, বাট আসলে এটা কম বেশি আছে সেটা পরে। অন্তত 1 ইয়ার আমাকে লাগবে। তার মানে আমি যদি আমি ধরে নেই যে বাংলাদেশে করোনা মার্চ মাসে আসছে, তাহলে করোনার ইনসিডেন্স রেট দেখতে গেলে আমাকে 2021 এর মার্চে যে আমাকে এটা ক্যালকুলেট করতে হবে যে কতগুলো নতুন কেস আসছে মার্চের পর থেকে। সুতরাং আমি তাহলে ইনসিডেন্স পাবো না, তাহলে কি আমি বসে থাকবো? না, আমি বসে থাকবো না, আমাকে করোনার নতুন রেট জানতেই হবে। সেটাকেই আমার কমব্যাট করার জন্য, সেটাকেই আমার কাউন্টার করার জন্য কিছু স্পেশাল ইনসিডেন্স রেট আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাটাক রেট। এটা একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমে একটা এপিডেমিক আক্রান্ত এরিয়াতে একটা এপিডেমিক আসলো, কোন একটা ডিজিজ আসলো, সেইটার যদি আমি নতুন কতগুলো কেস আসলো সেটা জানতে চাই, তাহলে আমরা চাইলে অ্যাটাক রেট ব্যবহার করতে পারি। যেমন এই মুহূর্তে যদি আমি করোনার ইনসিডেন্স দেখতে চাই, তাহলে হয়তো আমরা অ্যাটাক রেট ব্যবহার করে দেখতে পারি যে কতগুলো নতুন কেস করোনাতে আসছে, বিকজ এটা একটা লিমিটেড পিরিয়ড অফ টাইম। যদি মার্চের থেকে আমি ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করি, ধরে নিলাম 6 মাসের মতন একটা টাইম, এটা আমি একটা লিমিটেড পিরিয়ড অফ টাইমে ধরে নিতে পারি। এবং এটা যেহেতু প্যান্ডেমিকটা এক ধরনের আসলে নাথিং বাট এপিডেমিক, when any epidemic গ্লোবালি হয়ে যায় তখন সেটাকে আমরা প্যান্ডেমিক বলি, সো ডেফিনেটলি ইটস এপিডেমিক। সুতরাং আমি এখন করোনার যদি ইনসিডেন্স জানতে চাই বা কতগুলো নতুন আক্রান্ত হলো, নিউ কেস জানতে চাই, দেন আমরা কনভেনশনাল ইনসিডেন্স রেট না যে আমরা অ্যাটাক রেট দিয়ে ক্যালকুলেট করতে পারি। দিস ইজ এ ওয়ান সলিউশন। The number of new cases of the specific disease during a specific time period interval, total population at risk of that during that same interval, এবং মাল্টিপ্লাইড বাই 100, কারণ অ্যাটাক রেটটা আমরা পার্সেন্টেজে প্রকাশ করি। দিস ইজ দ্য থিং। আমরা এখন করোনাটা যদি জানতে চাই, তাহলে আমরা চাইলে অ্যাটাক রেট দিয়ে আমরা নিউ কেস গুলোকে খুঁজে বের করতে পারবো। এই জন্যই তোমাদেরকে এই এক্সাম্পলটা দিলাম। দিস ইজ স্পেশাল টাইপ অফ ইনসিডেন্স রেট। সেকেন্ডারি অ্যাটাক রেটটা কি? It is identified as the number of the exposed person developing the disease within the range of the incubation period following the exposure to the primary case. তার মানে এটা একটা ইন্টারেস্টিং টাইপ অফ ইনসিডেন্স রেট। মানে হচ্ছে একটা যে কোনো একটা ডিজিজের ইনকিউবেশন পিরিয়ড থাকে, সেটা তোমরা অলরেডি জানো। সেই ইনকিউবেশন পিরিয়ডে যতজন মানুষ ওই ডিজিজ দ্বারা এক্সপোজড হয়েছে, তাদের মধ্যে কতজন, মানে প্রাইমারি কেস থেকে এক্সপোজ হয়েছে, তাদের মধ্যে কতজনের সেই ডিজিজটা হলো, সেটাই হচ্ছে তার সেকেন্ডারি অ্যাটাক রেট। দ্যাট মিনস প্রাইমারি কেসে একটা মানুষ বা কিছু মানুষ এক্সপোজ হয়েছে একটা পার্টিকুলার ডিজিজে, এক্সপোজ হওয়ার সাথে সাথেই তো সে ডিজিজ হয়ে যাবে এমন কোনো কথা নেই, তাদের মধ্যে নাও হতে পারে। কিন্তু যেহেতু সে এক্সপোজ হয়েছে, তখন তাকে ধরে নিতে হবে যে এই ডিজিজের কোন একটা ইনকিউবেশন পিরিয়ড আছে। সেই ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে কতজন সাফার করলো, কতজন আক্রান্ত হলো, সেটা বের করাটাই হচ্ছে কি সেকেন্ডারি অ্যাটাক রেট। আর যারা আক্রান্ত হলো না, ফাইন, তারা বেঁচে গেল। যেমন আমরা প্রতিনিয়ত, আমি তোমাদেরকে এটা অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা প্রতিনিয়ত এক্সপোজ হচ্ছি করোনার ভাইরাস। আমরা জানি না, আমি যে এখান থেকে বাসায় যাবো, আমি জানি না আমার লিফটে কয়জন লোক আছে, তাদের মধ্যে কয়জন করোনা আক্রান্ত আছে, আই ডোন্ট নো দ্যাট। ধরে নিব যে তাদের মধ্যে কারো না কারো আছে, কারো না কারো থাক মানেই আমি কিন্তু আলটিমেটলি তার দ্বারা এক্সপোজ হয়ে গেলাম, তাই না? আমি তো এক্সপোজ হয়ে গেলাম।
এখন আমাকে ওয়েট করতে হবে যে করোনার একটা টাইম স্প্যান আছে ডিজিজটা ডেভেলপ করার, নিয়ার অ্যাবাউট 12 to 14 ডেজ ধরে নাও। এই 14 ডেজ এর মধ্যে আমি কি আক্রান্ত হলাম কিনা, যদি না হই তো ভালো, আর যদি হলাম তাহলে আমি কিন্তু একটা নিউ কেস হিসেবে চলে আসলাম। এই ধরনের যে কেসগুলো সেকেন্ডারি অ্যাটাক, আরেকজনের থেকে সে আরেকজনের মাধ্যমে অ্যাটাক হলো, এই ধরনের কেসগুলোকে বের করার জন্য আমরা সেকেন্ডারি অ্যাটাক রেট আমরা বের করতে পারি। ইউজুয়ালি সেটা প্রাইমারি কেস থেকেই আমরা বের করি, মানে প্রাইমারি যে প্রথম যে আক্রান্ত হয়েছিল তার মাধ্যমে কতজন এক্সপোজ হলো, বেসিক্যালি সেটাই আমরা বের করি। দিস ইজ অ্যানাদার টাইপ অফ ইনসিডেন্স রেট অর স্পেশাল টাইপ অফ ইনসিডেন্স রেট। আমরা স্পেসিফিক্যালি এই ধরনের কেসে করি, যেমন number of exposed people developing disease within the range of incubation period, total number of exposed or suspected case contact, মানে টোটাল নাম্বার যতজন এক্সপোজ হয়েছে তাদের মধ্যে থেকে কতজন ডিজিজটা ডেভেলপ করছে উইদিন দ্য ইনকিউবেশন পিরিয়ড। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে সেকেন্ডারি অ্যাটাক রেট। এটা আমরা পার্সেন্টেজে প্রকাশ করি। যেমন আমি তোমাদেরকে এটা কনসেপশনটা একটু ক্লিয়ার করি। ধরে নাও যে আজকে আমি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আগে এটা বলে নাও, আমাকে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে কারণ আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। Yes, sir. জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, ফাইন। এবার আমি এটা তোমাদের কনসেপশনটা ক্লিয়ার করি, তোমরা একটু বুঝতে মনোযোগ দিয়ে শোনো। আমি আজকে এনাম মেডিকেল কলেজ থেকে যখন বাসায় যাব, লিফটে করে নামবো, ধরে নাও আমার সাথে আরো 3 জন লোক ছিল লিফটে, তাদের মধ্যে একজন করোনা আক্রান্ত। তো সামহাও আমি এটা জেনে গেলাম যে এদের মধ্যে একজন করোনা আক্রান্ত ছিল। আমি সঙ্গে সঙ্গে বাসায় যেয়ে 14 ডেজ ওয়েট করলাম যে আমার করোনা হবে কিনা। ধরে নিলাম আমার করোনা হলো না, তাহলে কি হলো? আমি এই যে এক্সপোজারটা হলো, এই এক্সপোজার থেকে কিন্তু আমি করোনা আক্রান্ত হলাম না। তার মানে আমার কিন্তু এখানে কোনো সেকেন্ডারি অ্যাটাক রেট আমি এখানে ক্যালকুলেট করতে পারবো না। আমি 20 দিন পরে আবার বাইরে বের হলাম, তখন আমার হঠাৎ করে কোন একটা লোকের সাথে হয়ে আমার করোনা আক্রান্ত হলাম, তখন আমি যে সেকেন্ডারি অ্যাটাক রেটটা ক্যালকুলেট করব অন দ্য বেসিস অফ দ্যাট সেকেন্ড এক্সপোজার। আমি যে ফার্স্ট যে এক্সপোজার হলাম সেখানে কিন্তু আমার ইনকিউবেশন পিরিয়ড টাইমের মধ্যে আমার করোনা হয় নাই। দ্যাট মিন্স ওই এক্সপোজার আমি শুধু সাসেপ্টেবলই ছিলাম, কিন্তু আমি এক্সপোজ, আমার কোনো করোনা হয় নাই। তার মানে আমি ওখান দিয়ে কোনো সেকেন্ডারি অ্যাটাক রেট ক্যালকুলেট করতে পারবো না। কিন্তু যখন আমি 1 মাস পরে আবার করোনা আক্রান্ত হলাম, হয়তো অন্য কারো দ্বারা এক্সপোজ হওয়ার কারণে, তখনই আমার সেকেন্ডারি অ্যাটাক রেট ক্যালকুলেট হবে ফর দ্য সেকেন্ড এক্সপোজার। আমি কিন্তু সেই সময় ফার্স্ট এক্সপোজারের টাইমটাকে ক্যালকুলেট করতে পারবো না, কারণ সেই সময় আমার ইনকিউবেশন পিরিয়ডে আমি পার হয়ে গেছে, আমার করোনা হয় নাই। আমি যখন সেকেন্ড এক্সপোজার হলাম তখন আমার করোনা হলো, তখন আমার করোনাটার সেকেন্ডারি এক্সপোজারের যে আমার সেকেন্ডারি অ্যাটাক রেটটা ক্যালকুলেট করতে হবে অন দ্য বেসিস অফ দ্যাট সেকেন্ড এক্সপোজার হিস্ট্রি। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? দ্যাট মিন্স তুমি যখন এক্সপোজ হবা তার ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে তোমার করোনাটা হলো কিনা, মানে ডিজিজটা হলো কিনা, সেটাই তোমার সেকেন্ডারি অ্যাটাক রেট। ঠিক আছে? ক্লিয়ার সবার জন্য? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা আবার প্রসিড করি। ইনসিডেন্সের ইউটিলাইজেশনটা কি? কন্ট্রোল অফ দ্য ডিজিজ, রিসার্চ, প্যাথোজেনেসিস, ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ, এগুলো সব কিছু জানা যায় ইনসিডেন্স লাগবে। অবভিয়াসলি এটা তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। এগুলো তুমি ইনসিডেন্স না জানলে তুমি এই জায়গাগুলোতে যেতে পারবা না। এবার আমি প্রিভ্যালেন্সটা তোমাদেরকে বলবো। প্রিভ্যালেন্সটা হচ্ছে 2 রকম আছে, পয়েন্ট প্রিভ্যালেন্স এন্ড পিরিয়ড প্রিভ্যালেন্স। আমি একসাথে দুইটাকে বলার চেষ্টা করব। প্রিভ্যালেন্স জিনিসটা কি? প্রিভ্যালেন্স জিনিসটা হচ্ছে কি ইনসিডেন্সের মতোই একটা জিনিস, কিন্তু এখানে আমরা যে জিনিসটা করি টোটাল নাম্বার অফ কেসটাকে ক্যালকুলেট করি। এখানে কতগুলো নতুন কেস, কতগুলো পুরাতন কেস, সেগুলো আমরা দেখব না। আমি যখন করোনার প্রিভ্যালেন্স দেখব তখন আমি এই 1 বছরের যে নতুন ইনসিডেন্স গুলো আসে সেগুলোও দেখব, তার আগে যারা করোনা বাংলাদেশে আক্রান্ত যদি কেউ থেকে থাকে তাদেরকেও আমি ক্যালকুলেট করব। দ্যাট মিন্স এটা টোটাল কেসটাই আমার এখানে ক্যালকুলেট করা হয়ে যাবে। দ্যাট মিন্স ওল্ড এন্ড নিউ কেস, ইন ওয়ান ওয়ার্ড এক্সিস্টেন্স কেস, যেখানে ওল্ড কেসও থাকতে পারে, নিউ কেসও থাকতে পারে। আমি টোটালটাকে এখানে ক্যালকুলেট করব, সেটাকেই বলা হয় প্রিভ্যালেন্স। টোটাল নাম্বার অফ অল দ্য ইন্ডিভিজুয়াল হু হ্যাভ an attribute or disease at a particular time during a population period divided by the population risk having attribute of disease of the risk. এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলার চেষ্টা করতেছি। অফ নিউ এন্ড ওল্ড কেস, সেটাই হচ্ছে গিয়ে আমাদের প্রিভ্যালেন্স।
কয় রকম আছে? দুই রকম আছে, পয়েন্ট প্রিভিলেন্স, পিরিয়ড প্রিভিলেন্স। যে কোনো একটা বুঝলে একটা বুঝে যাবা। পয়েন্ট প্রিভিলেন্স মানেই হচ্ছে একটা সার্টেন পয়েন্টে, পিরিয়ড প্রিভিলেন্স মানে হচ্ছে গিয়ে উইদিন আ পিরিয়ড। যেমন তোমাকে যদি আমি বলি ফ্রম জানুয়ারি টু অক্টোবর তুমি প্রিভিলেন্স ক্যালকুলেট করবা, এটা কি ধরনের প্রিভিলেন্স বলো? শোনা যায় নাই, আবার বলো। এনিওয়ান? If I ask you to calculate prevalence from January to October 2020, what type of prevalence it would be? So period prevalence. It will be pure prevalence. Very good. যদি আমি তোমাকে বলি শুধু জানুয়ারি পিরিয়ড প্রিভিলেন্স অথবা জানুয়ারি মাসের 15 জানুয়ারি প্রিভিলেন্স ক্যালকুলেট করো, দ্যাট উইল বি পয়েন্ট প্রিভিলেন্স। এটা সার্টেন পয়েন্টে আমি করতেছি। সুতরাং পয়েন্ট প্রিভিলেন্স এন্ড পিরিয়ড প্রিভিলেন্স ইজ নাথিং বাট দ্য সেম থিং, শুধু আমি একটা থেকে পয়েন্ট থাকবে, একটাতে পিরিয়ড থাকবে, তো সুতরাং একটা দেখলেই হবে। দেন পয়েন্ট প্রিভিলেন্স যদি আমি দেখি, point prevalence of a disease is identified as the number of all current cases, that means old and new cases of a disease at one point in time in relation to a defined population. তাকে বলা হয় point prevalence. এটা একটা ডে হইতে পারে, সেভারাল ডে হইতে পারে, ফিউ উইকও হইতে পারে, ঠিক আছে? সেটা আমরা এভাবে বলতে পারি, যেমন number of all current cases of a specific disease existing in a given point in time, an estimated population of that সেম পয়েন্ট ইন টাইম, এটা হচ্ছে গিয়ে আমরা পয়েন্ট প্রিভিলেন্স। এটাই যদি হতো পিরিয়ড প্রিভিলেন্স, তাহলে আমরা কি বলতাম? নাম্বার অফ অল কারেন্ট কেসেস অফ এ স্পেসিফিক ডিজিজ এক্সিস্টিং ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম ডিভাইডেড বাই দ্য এস্টিমেটেড পপুলেশন অফ দ্যাট পিরিয়ড অফ টাইম, অথবা মিডিয়ার পপুলেশন, আমরা যেটাই বলতে চাই না কেন বলতে পারি। আমরা সাধারণত প্রিভিলেন্সটাকে পার্সেন্টেজে প্রকাশ করি। এই হচ্ছে কি পয়েন্ট প্রিভিলেন্স। পিরিয়ড প্রিভিলেন্সটা কি দেখি, দেখবেন তো সেম জিনিস। Measure the frequency of the current cases, that means old and new cases existing during a defined period of time. সাধারণত annual prevalence আমরা বলি, usually এক বছর, যেটা তোমাদের একটু আগে বললাম। Expressed in a relation to the defined population, it is individual cases arising before the exit of the into the through year. সোজা কথা, ডিটেইলস কথা, যে পুরো এক বছরের কেসগুলো যতগুলো থাকবে তাদেরকে আমরা ক্যালকুলেট করব। আমরা ফর্মুলাটাতে ডাইরেক্ট চলে যাই। Number of existing cases, that means old and new cases of a specific disease during a given period of time, estimated media population. এখন তোমাদের কাছে একই জিনিস, তোমাদেরকে আগেই বলছি, ওখানে পয়েন্ট ইন টাইম, এখানে পিরিয়ড ইন টাইম। পার্থক্যের বিষয়টা কি ছিল? ওখানে ছিল ওই পিরিয়ড অফ টাইমের পপুলেশনের সংখ্যাটা, এস্টিমেটেড পপুলেশন এট দ্যাট সেম পিরিয়ড অফ টাইম, এট দি সেম পয়েন্ট অফ টাইম, সেই পয়েন্ট অফ টাইমে যতজন পপুলেশন ছিল তাদেরকে আমি ডিনোমিনেটর হিসেবে নিচ্ছি। আর এখানে কাদেরকে নিচ্ছি? এখানে নিচ্ছি এস্টিমেটেড মিডিয়ার পপুলেশন। ডিনোমিনেটরটা পার্থক্য কেন? কেউ বলতে পারো কেন ডিনোমিনেটরটা পার্থক্য এখানে? কেউ কি আমাকে বলতে পারো যে কেন এখানে আমি এস্টিমেটেড মিডিয়ার পপুলেশন নিচ্ছি পিরিয়ড প্রিভিলেন্স ক্যালকুলেট করার জন্য? এটা ইন্টারভাল আছে, মিড ইন্টারভাল পপুলেশন। বিকজ তোমার পার্শিয়ালি কারেক্ট। খেয়াল করে দেখো, এই সাইডটাতে দেখো, এই ব্র্যাকেটের মধ্যে কি আছে? এক্সাম্পল, ইউজুয়ালি অ্যানুয়াল প্রিভিলেন্সটা আমরা দেখি। অ্যানুয়াল প্রিভিলেন্স মানে হচ্ছে গিয়ে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার টু দ্য এন্ড অফ দ্য ইয়ার, দ্যাট মিনস অলমোস্ট এক বছরের আমরা ইনসিডেন্সের মতন প্রিভিলেন্সও আমরা পিরিয়ড প্রিভিলেন্সটাকে আমরা ক্যালকুলেট অলমোস্ট 1 ইয়ার। যখন আমি 1 ইয়ার দেখবো, টোটাল ইয়ারটাকে আমি কাউন্ট করব, তখনই আমাকে মিডিয়ার পপুলেশনটাকে নিতে হবে। এটা তোমাদেরকে আমি অলরেডি বলছি কেন মিডিয়ার পপুলেশনটাকে নিতে হয়। যেহেতু এটাকে আমরা পিরিয়ড প্রিভিলেন্সটা ইউজুয়ালি, there is no hard and fast rule, but usually we calculate the annual prevalence as period prevalence. That's why we are using estimated media population as period percentage, prevalence percentage প্রকাশ করি। 1000 ও করা যায়, there is no hard and fast rule, but usually আমরা 8% প্রকাশ করি। তাহলে তোমরা কি জিনিসটা মনে রাখবে? পয়েন্ট প্রিভিলেন্স এন্ড পিরিয়ড প্রিভিলেন্স আর সেম থিং। পয়েন্ট প্রিভিলেন্স হচ্ছে কি সার্টেন পয়েন্টে করা হয়, পিরিয়ড প্রিভিলেন্স একটা পিরিয়ডে করা হয়, এটা লম্বা লংগেস্ট টাইম ধরে করা হয়। পয়েন্ট প্রিভিলেন্সের ডিনোমিনেটরটা
কি হয়, যেই পয়েন্টে আমি ওল্ড এন্ড নিউ কেসকে ক্যালকুলেট ব্যবহার করব, কিন্তু পিরিয়ড প্রিভিলেন্স আমি কি করতেছি, যেহেতু আমি অ্যানুয়াল ব্যবহার করতেছি, সেটা হচ্ছে মিডিয়ার পপুলেশন। কারণ আমরা কোনো কিছু যখন এক বছরের ডাটা ক্যালকুলেট করি, সেখানে আমরা মিডিয়ার পপুলেশনটাকে নেই। কারণ মিডিয়ার পপুলেশনটা নিলে আমরা মোটামুটি স্টেবল একটা ভ্যালু পাবো। সেই জন্য তোমাদেরকে আগেও বলছিলাম টোটাল পপুলেশন নিতে বলে সবচেয়ে ভালো, বাট সেটা একটা আনইউজুয়াল ক্যালকুলেশন হয়ে যাবে, সেই জন্য মিডিয়াল পপুলেশন নেই এবং এটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি। এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে পয়েন্ট প্রিভিলেন্স এবং পিরিয়ড প্রিভিলেন্স এর মধ্যে, যদি তুমি ফান্ডামেন্টাল ডিফারেন্স খুঁজতে চাও। এই জিনিসটা বলে আজকে আমরা হয়তো আজকের মতন আমরা আমাদের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে প্রিভিলেন্স, ইনসিডেন্স এবং টাইমের মধ্যে একটা রিলেশন আছে, সেটা আমাদেরকে জানতে হবে। সেটা কি? দ্য রিলেশনশিপ বিটুইন প্রিভিলেন্স এন্ড ইনসিডেন্স। বলা হয় প্রিভিলেন্স ডিপেন্ডস আপন টু ফ্যাক্টর, ওয়ান ইজ ইনসিডেন্স, ওয়ান ইজ ডিউরেশন অফ ইলনেস। বলা হয় যে তোমার যদি ডিউরেশন অফ ইলনেসটা স্ট্যাটিক থাকে, তাহলে প্রিভিলেন্স ইজ ইকুয়ালস টু ইনসিডেন্স মাল্টিপ্লাইড বাই ডিউরেশন অফ ইলনেস। দ্যাট মিনস ডিউরেশন অফ ইলনেস কে যদি আমি ইনসিডেন্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেই আমি প্রিভিলেন্স পেয়ে যাব। সোজা কথা, তুমি কোন একটা দেশের যদি কোন একটা পার্টিকুলার ডিজিজের ইনসিডেন্স জানো, এবং if you know the duration of illness of that particular disease, and if you multiply the incidence with that particular duration of illness, then you can easily calculate prevalence of that disease. But provided the duration of illness will be static, that means more or less same থাকতে হবে most of the people এর। কারো ডিউরেশন অফ ইলনেস 2 days, কারো ডিউরেশন অফ ইলনেস 2 months, তাহলে কি তুমি ডিউরেশন অফ ইলনেস ক্যালকুলেট করতে পারবে না? এভারেজ দেখা যায় মোর অর লেস সেম। একটা ডিজিজের ডিউরেশন অফ ইলনেস যদি মোর অর লেস স্ট্যাটিক থাকে, in that case if you calculate, if you multiply the incidence rate with that duration of illness, you can automatically calculate the prevalence. This is the fundamental theory. এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে, অনেক সময় প্রফে ভাইভাতেও জিজ্ঞেস করা। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে, you don't have the incidence but you have the prevalence and you have the duration of illness, can you calculate the incidence? Yes, sir. How can you do that? The prevalence কে duration of the illness দিয়ে divide করতে হবে। Very good. তুমি যদি প্রিভ্যালেন্স কি ডিউরেশন অফ ইলনেস দিয়ে ডিভিশন দাও, তাহলে তুমি ইনসিডেন্সটাও ইচ্ছা করলে প্রিভ্যালেন্স থেকে বের করতে পারো। সেম ওয়ে ইউ হ্যাভ ইনসিডেন্স, ইউ হ্যাভ প্রিভ্যালেন্স, বাট you do not know the duration of illness. তুমি যদি প্রিভ্যালেন্স কি ইনসিডেন্স কে দিয়ে ডিভিশন দাও, তাহলে তুমি ডিউরেশন অফ ইলনেস তুমি বের করতে পারবে। তার মানে though the formula is for calculating prevalence on the basis of incidence and duration of illness, but you can go either way. You can calculate the incidence from that, you can calculate the duration of illness from that, if you know the formula properly. So it's very interesting thing. এইটাই আমি আজকে তোমাদেরকে এই পর্যন্তই বললাম, এটা তোমাদেরকে মনে রাখতে হবে ফর দ্য ভাইভা অ্যাজ ওয়েল। বাকি যে জিনিসগুলো তোমাদেরকে বলা হয়েছে ওগুলো আমি আসলে রিপিট করতে চাই নাই, কারণ অলরেডি ইউ নো দ্যাট দিস। আমরা নেক্সট দিন যে জিনিসগুলো একটু ছোট ছোট করে পড়াবো, সেটা হচ্ছে টার্মিনোলজি গুলো। টার্মিনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বারবার ভুলে যাও প্রফে, এন্ডেমিক কাকে বলে জিজ্ঞেস করলে প্যান্ডেমিক বলো, প্যান্ডেমিক কাকে জিজ্ঞেস করলে এপিডেমিক বলো। ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমাদের যে প্রফটা উই আর গোইং টু ফেস, I don't know whether, still I don't know the date. I know only the month, that is February, probably February. I don't know actually the date, whether it will extend it or not, বা এটা কি পরবর্তীতে মার্চে চলে যাবে কিনা, I don't know that. বাট আমি ধরে নিচ্ছি যদি এটা ফেব্রুয়ারিতেও হয়, ইনভেরিয়েবলি তোমাদের এবার এপিডেমিওলজি থেকে প্রশ্ন করা হবে। তোমাদের এই প্যান্ডেমিক কাকে বলে, প্যান্ডেমিকের লেভেল গুলো কি, অমুক সমুক হাবি যাবে, অনেক কিছু জিজ্ঞেস করা হবে। বর্তমান প্যান্ডেমিক কোনটা, 100 ইয়ার্স এগোতে কোন প্যান্ডেমিক পৃথিবীতে আসছিল, অ্যাটলিস্ট 4টা লাস্ট প্যান্ডেমিকের হিস্ট্রি তোমাদেরকে জেনে আসতে হবে, যেগুলো তো আর আমরা নরমালি এগুলো আমরা আলোচনা করি না। স্প্যানিশ ফ্লু কবে হয়েছিল, তারপর প্লেগেরটা কবে হয়েছিল, এই যে লাস্ট 4টা ইনক্লুডিং করোনা, এগুলো জিনিস তোমাদেরকে জানতে হবে। এবার তোমাদেরকে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে, সুতরাং তোমাদের এই টার্মিনোলজি গুলো খুব ভালো করে এবার জানতে হবে।
নেক্সট ক্লাসে আমরা টার্মিনোলজি গুলো পড়াবো। নেক্সট ক্লাস উইল বি হবে নেক্সট বুধবার, নেক্সট ওয়েডনেসডে তে আমাদের আজকে হচ্ছে ওয়েডনেসডে তে আমাদের নেক্সট ক্লাস হবে। সুতরাং গেট রেডি অফ অল অফ ইউ, এবং তোমরা আজকের মতো করে আসবে। আজকে দেখলাম তোমাদের প্রেজেন্ট স্টুডেন্টের সংখ্যা অনেক কম, which is unfortunate. If anyone think যে তোমরা 6 মাস আগে আমি যা পড়াইছিলাম সেটার উপর বেস করে প্রফে বসে যাবা, ফাইন, তাহলে তোমরা বলবো যে অনেক ইন্টেলিজেন্ট। আর যদি চান্স ইজ ভেরি লেস যে তোমরা 6 মাস আগে পড়ার উপর বেস করে প্রফে বসলে প্রবলি তোমরা বিগ জিরোই পাবা। সুতরাং এই ক্লাসগুলো তোমাদের করা উচিত ছিল, বিশেষ করে এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স এবং তোমার নিউট্রিশন, চাইল্ড হেলথ, ম্যাটারনিটি, তারপর ম্যাটারনাল চাইল্ড হেলথ, এই জিনিসগুলো তোমাদেরকে একটু ভালো করে জানা উচিত, কারণ এগুলা থেকে প্রচুর প্রশ্ন আসে। যারা করতেছো আমি তাদেরকে ওয়েলকাম করব এবং আমি তাদেরকে থ্যাঙ্কস জানাবো। যারা করতেছো না তাদেরকে আমার ব্যক্তিগতভাবে টিচার হিসেবে কিছু বলার নাই, এটা তোমরা নিজেরাই সাফার করবা। কারণ তুমি যদি তোমার নিজের ভালো না বুঝো, কেউ তোমার ভালো বোঝাতে পারবে না, না আমি পারবো না তোমার প্যারেন্টস পারবে। solely depends on your attitude actually. Anyway, আমি সবাইকেই বলবো তোমরা অ্যাটেন্ড করো, যদি করতে না চাও ইটস আপ টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস ওয়ান্স अगेन। আমরা নেক্সট বুধবার দিন আবার ক্লাসে বসবো ঠিক 11টার সময়, সেম টাইম সেম প্লেস। ওকে, গুড বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।